রূপসী মহিলা সিইওর মনে হতো যে তিনি জীবনের শিখরে পৌঁছে গিয়েছেন। উঁচু চেয়ার, বড় নাম, ক্ষমতার এমন সব মানুষ যারা প্রতিটি সিদ্ধান্তে মাথা নাড়াত। তার বিশ্বাস ছিল যে নিয়মগুলো অন্যদের জন্য, তার জন্য নয়। কিন্তু এক মুহূর্তের একটি ছোট্ট ঘটনা আর এমন একজন মানুষ যাকে তিনি কোনোদিন গুরুত্ব দেননি, তার পুরো দুনিয়াটা উল্টে দেয়। এই কাহিনী ক্ষমতার অহংকারের, সেই স্তব্ধতার যা বছরের পর বছর সবকিছু সহ্য করেছিল, এবং সেই সত্যের যা দেরিতে এসেছিল, কিন্তু যখন আসলো তখন সবথেকে উঁচু চেয়ারটাও নড়ে গেল। যদি আপনার মনে হয় যে ক্ষমতাই সবকিছু, তবে এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এখানে ভাগ্য সেই খেলাটাই খেলে যার কথা কেউ কল্পনাও করেনি। ভিডিও শুরু হওয়ার আগে নিচে কমেন্টে অবশ্যই জানান আপনি এই মুহূর্তে কোথায় আছেন আর আমাদের এই কাহিনী দেখার সময় আপনি কি করছেন। আপনার একটি লাইন আমাদের আপনার সাথে জুড়ে দেয়। আর যদি আপনার এমন আবেগঘন এবং ভাবতে বাধ্য করার মতো গল্প পছন্দ হয়, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি পরবর্তী গল্পটি মিস না করেন। এখন চলুন সোজা সেই মুহূর্ত থেকে শুরু করা যাক যেখানে এক রূপসী মহিলা সিইওর জীবন চিরতরের জন্য বদলে গেল। মুম্বাইয়ের বর্ষণমুখর রাত ছিল। জুলাই ২০২২। আকাশ থেকে জল এমনভাবে পড়ছিল যেন শহরের সব গোপন কথা ধুয়ে মুছে দিতে চায়। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের সেই উঁচু ইমারতে, যেখানে দিনে ক্ষমতা আর সিদ্ধান্ত জন্ম নিত, মাঝরাতে সেখানে শুধুই নিস্তব্ধতা ছিল। সেই নিস্তব্ধতার মাঝে অনন্যা মেহরা লিফটে একা দাঁড়িয়েছিল। দামি স্যুটে, ক্লান্ত চোখের সাথে হাতে ফাইলগুলো শক্ত করে ধরে রাখা। লিফটে হঠাৎ একটা ঝটকা লাগল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সব ঠিক আছে, তারপর সব থেমে গেল। লাল ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল। দরজা বন্ধ, কোনো শব্দ নেই। অনন্যা বোতাম টিপল একবার, দুবার, কিন্তু কিছুই হলো না। তার বুক জোরে ধড়ফড় করতে লাগল, কিন্তু মুখে সেই শীতল সংযম ছিল যা তিনি বছরের পর বছর ধরে শিখেছিলেন। দুর্বলতা দেখানো তার পদের ভাষায় অপরাধ ছিল, তবুও এই বন্ধ বাক্সের ভেতরে তিনি নিজের কাছে মিথ্যে বলতে পারছিলেন না। হঠাৎ ইন্টারকমে একটা আওয়াজ ভেসে আসল, ঘাবড়াবেন না, আমি বাইরে আছি, আপনাকে বের করে নেব। আওয়াজটা শান্ত ছিল, অদ্ভুতভাবে নির্ভরযোগ্য, কোনো আনুষ্ঠানিকতা বা ভয় নেই। অনন্যা জিজ্ঞেস করল, আপনি কে? কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর সেই একই আওয়াজ আরও নিচু স্বরে ভেসে আসল, যাকে আপনি চিনতে চাইবেন না। তার মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ বয়ে গেল, কারণ এই আওয়াজটা কোথাও চেনা ছিল, ১২ বছর আগে, অন্য এক জীবনে। লিফটের দেওয়ালগুলো যেন কাছে সরে আসছিল। বাইরে বৃষ্টির শব্দ ছিল, ভেতরে তার নিঃশ্বাসের আওয়াজ। সেই মুহূর্তে অনন্যার প্রথমবার মনে হল যে তার উঁচু চেয়ার, তার ক্ষমতা, তার নাম, সব কিছুই খুব ভঙ্গুর। আর হয়তো এই লিফটটি শুধু তলাগুলোর মাঝে আটকে ছিল না, এটি তার অতীত আর বর্তমানকে জুড়ে দিচ্ছিল। লিফটের ভেতরে লাল এমার্জেন্সি লাইট স্থির ছিল, কিন্তু অনন্যা মেহরার ভেতরে সবকিছু নড়ে উঠেছিল। তিনি পিঠটা ঠান্ডা দেওয়ালে ঠেকিয়ে দিলেন, যেন কোনো আশ্রয়ের প্রয়োজন। বাইরে মুম্বাইয়ের বর্ষারাতি ক্রমাগত গর্জন করছিল, কিন্তু এই বন্ধ বাক্সে তিনি শুধু নিজের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তখনই ইন্টারকম থেকে সেই একই শান্ত আওয়াজ আবার ভেসে আসল, ঘাবড়াবেন না, আমি বাইরে আছি, আপনাকে বের করে নেব। আওয়াজে কোনো তাড়াহুড়ো বা আনুষ্ঠানিকতা ছিল না, যেন সামনে কোনো কর্মচারী নয়, বরং এমন কেউ আছে যে পরিস্থিতি বোঝে। অনন্যা নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? কয়েক মুহূর্তের নীরবতার পর উত্তর আসল, যাকে আপনি চিনতে চাইবেন না। সেই একটি বাক্য তার ভেতরে কোথাও গভীরে কড়া নাড়ল। তিনি লিফটের বোতামের দিকে তাকালেন, তারপর ছাদের দিকে, যেন উত্তরটা ওখানেই লেখা আছে। আওয়াজটা আবার বলে উঠল, আপনি দেওয়ালে ভর দিয়ে দাঁড়ান, এতে মাথা ঘোরা কমবে। অনন্যা অনিচ্ছা সত্ত্বেও তার কথা মেনে নিলেন। তার খুব খারাপ লাগছিল যে এই লোকটি তার অবস্থা এত স্পষ্টভাবে বুঝতে পারছে। তিনি বিষয়ে পরিবর্তনের চেষ্টা করলেন। আপনি এখানে এত রাত পর্যন্ত কেন থাকেন? আওয়াজে হালকা একটা বিষণ্ণতা নেমে আসল। কারণ আমি যদি না থাকি, তবে অনেক না বলা কথা না শোনাই থেকে যাবে। অনন্যা না হেসেই বলল, একটি চেয়ারের জন্য অনেক বড় দাম। কয়েক মুহূর্ত পর জবাব আসল, হ্যাঁ, আর প্রায়ই সেই চেয়ারে বসা মানুষগুলো সব থেকে বেশি একা হয়। এই কথাটা তার বুকে বিঁধল, কারণ এটাই সত্যি ছিল। লিফটটি হঠাৎ হালকা কেঁপে উঠল। অনন্যার আঙ্গুলগুলো ফাইলের ওপর শক্ত হয়ে বসল। বাইরে থেকে সাথে সাথে আওয়াজ আসল, ভয় পাবেন না,
সিস্টেম ম্যানুয়ালি রিস্টার্ট করছি, কয়েক মিনিট লাগবে। তিনি চোখ বন্ধ করে নিলেন। অনেক বছর আগের আরেকটি লিফটের কথা তার মনে পড়ে গেল, যখন তিনি তার বাবার সাথে আটকে ছিলেন আর বাবা হেসে বলেছিলেন যে ভয় পেও না, প্রতিটি বাধা এক একটি গল্প হয়ে যায়। তার আওয়াজ নিচু হয়ে আসলো, আপনার নাম কি? এবার নীরবতা একটু দীর্ঘ ছিল। তারপর জবাব আসলো, এখন নয়, কারণ নাম কখনো কখনো বোঝা হয়ে যায়, আর কিছু নাম অনেক পুরনো কষ্ট নিয়ে আসে। অনন্যা চোখ খুলল। আপনি আমাকে চেনেন? তিনি সরাসরি বললেন, শুধু আমার পদকে নয়, আমাকে। বাইরে ধাতব জিনিসের ঘষা লাগার হালকা শব্দ হল, যেন কেউ দরজা খোলার চেষ্টা করছে। লিফটের দরজা অর্ধেকটা খুলল, আর সেই আধখোলা ফ্রেমে অনন্যা একটি মুখ দেখল। হালকা দাড়ি, ক্লান্ত চোখ, আর সেই একই দৃষ্টি যা তিনি একসময় লাইব্রেরির জানলার পাশে বসে থাকতে দেখতেন। তার নিঃশ্বাস আটকে গেল। অর্জুন! তার ঠোঁট কেঁপে উঠল। লোকটি খুব হালকা একটা হাসি দিল, সেই একই পুরনো হাসি যা কথা ছাড়াই অনেক কিছু বলে দিত। এখানে আমাকে বিক্রম বলে, সে শান্ত স্বরে বলল। সেই মুহূর্তে অনন্যার মনে হল যেন লিফট নয়, বরং মাটি কেঁপে উঠল। 12 বছরের নীরবতা, প্রশ্ন, রাগ আর অপূর্ণ উত্তর সব একসাথে ফিরে আসলো। তুমি এখানে? তার আওয়াজ ফিসফিসানিতে পরিণত হল। সে মাথা নাড়ল এবং বলল, হয়তো তোমার জীবনের সবথেকে বিপজ্জনক মোড়ে। লিফট পুরোটা খোলেনি, কিন্তু অনন্যা বুঝে গিয়েছিল যে কিছু দরজা একবার খুলে গেলে তা আর বন্ধ হয় না। সকালের আলো মুম্বাইকে এমনভাবে ঢেকে নিল যেন রাতের সেই বৃষ্টি কখনো হয়নি। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের উঁচু ইমারত আবার আগের মতোই হয়ে উঠেছিল, যা সে প্রতিদিন থাকে, কাঁচ, স্টিল আর উচ্চাকাঙ্ক্ষা দিয়ে তৈরি। অনন্যা মেহরা সময় মতো পৌঁছাল। সেই একই গোছানো স্যুট, সেই একই ভারসাম্যপূর্ণ হাঁকা, সেই একই মুখ যেখানে আবেগের কোনো জায়গা ছিল না। বাইরে থেকে দেখে কেউ বলতে পারবে না যে কয়েক ঘন্টা আগে এই নারী এক বন্ধ লিফটে দাঁড়িয়ে নিজের অতীতের মুখোমুখি হয়েছিল। তিনি নিজেকে আবার সেই চরিত্রে ঢেলে নিয়েছিলেন, যা তিনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমে শিখেছিলেন। দুর্বল দেখানো যাবে না, প্রশ্নকে ভয় পাওয়া যাবে না, আর কাউকে এটা বুঝতে দেওয়া যাবে না যে ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বোর্ডরুমে ঠান্ডা একটু বেশিই ছিল। এয়ার কন্ডিশনারের হাওয়ার সাথে এক অদ্ভুত উত্তেজনাও ঘরে ছড়িয়ে পড়ছিল। লম্বা ডিম্বাকৃতি টেবিলের একপাশে বোর্ডের সদস্যরা বসেছিল, অন্য পাশে একা অনন্যা। দেওয়ালে কোম্পানির লোগো চমকাচ্ছিল, সেই একই লোগো যার নিচে একসময় তাকে ভবিষ্যৎ বলা হয়েছিল। আজ সেই ভবিষ্যৎই কাঠগড়ায় দাঁড়িয়েছিল। মিটিং শুরু হতেই রাজীব মালহোত্রা ফাইল খুলল। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু শব্দগুলো ছিল ভারী। সে একে একে কাগজগুলো টেবিলের ওপর রাখল। বাজেটে পরিবর্তন, ঠিকাদার বদলানো, অডিটে বাড়তি খরচ। অনন্যা বিনা দ্বিধায় জবাব দিল যে এসবই জরুরি ছিল। পুরনো ঠিকাদাররা নিয়ম লঙ্ঘন করছিল, আর কিছু খরচ ইচ্ছে করে বাড়ানো হয়েছিল। রাজীব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল যে তার কাছে এর কোনো প্রমাণ আছে কিনা। অনন্যা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল যে ইন্টারনাল রিপোর্ট আছে, আর বোর্ড চাইলে নিজেই তদন্ত করতে পারে। টেবিলের কোণা থেকে হালকা হাসির শব্দ শোনা গেল। কেউ একজন বলল যে রিপোর্ট বদলে ফেলাও সম্ভব। অনন্যা চুপ থাকল। তিনি জানতেন যে এখানে প্রতিটি শব্দ হাতিয়ার হতে পারে। রাজীব চেয়ারে হেলান দিয়ে বসল এবং ধীর স্বরে বলল যে আত্মবিশ্বাস ভালো কথা, কিন্তু অভিজ্ঞতারও দাম আছে। তার শব্দের আড়ালে লুকিয়ে থাকা ইঙ্গিতটা পরিষ্কার ছিল, যেন সে মনে করিয়ে দিচ্ছে যে অনন্যা এই চেয়ার পর্যন্ত কোন পথে পৌঁছেছে। এটা সরাসরি অভিযোগ ছিল না, কিন্তু আঘাতটা ততটাই গভীর ছিল। অনন্যা ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন আর শান্ত স্বরে বললেন যে তিনি কারোর দয়ায় এখানে বসেননি, আর যদি তথ্যগুলো ভুল প্রমাণিত হয় তবে বোর্ড তাকে সরিয়ে দিতে পারে। কিছুক্ষণের জন্য ঘরে নীরবতা নেমে আসলো। তারপর রাজীব সামনের দিকে ঝুঁকে বলল যে কিছু সদস্যের ধারণা অনন্যার কিছুদিনের জন্য পিছিয়ে আসা উচিত, যাতে কোম্পানিকে তার পরীক্ষার মাসুল দিতে না হয়। এই হুমকিটা নরম কথায় মোড়ানো ছিল। অনন্যার মনে হল যেন তিনি সুরক্ষা ছাড়াই কোনো উচ্চতায় দাঁড়িয়ে আছেন, আর নিচ থেকে কেউ দড়ি কেটে দিচ্ছে। তিনি মুখে কোনো ভাব ফুটে উঠতে দিলেন না, আর বললেন যে যদি কথা তার দক্ষতা নিয়ে হয় তবে সেটা যেন কাজের নিরিখে বিচার করা হয়, ইঙ্গিত বা অনুমানের ভিত্তিতে নয়। মিটিং অনেকক্ষণ চলল। প্রশ্ন, মন্তব্য আর শীতল হাসি ক্রমাগত চলতে থাকল। যখন তিনি বাইরে আসলেন তখন তার মুখে সেই পেশাদার শান্তি ছিল, কিন্তু ভেতরে কিছু একটা চিড় ধরেছিল।
সন্ধ্যা হতে হতে অফিস প্রায় খালি হয়ে গেল। অনন্যা নিজের কেবিনে বসে ইমেল দেখছিল। তখন একটা নতুন ইমেল আসলো। নাম নেই, বিষয়বস্তুতে শুধু লেখা ছিল, এটা জরুরি। তিনি ক্লিক করলেন আর স্ক্রিনে সেই সব কাগজ ভেসে উঠল যেগুলোর কথা কয়েক ঘন্টা আগে বোর্ড রুমে হয়েছিল। কিন্তু এবার সংখ্যাগুলো স্পষ্টভাবে কথা বলছিল। নিচে একটি ছোট্ট লাইন ছিল, সেই লোকগুলোই আপনাকে বলির পাঁঠা বানাচ্ছে, রাজীবকে বিশ্বাস করবেন না। অনন্যা চেয়ার থেকে উঠে জানলার কাছে গেল। নিচে লবিতে রাতের শিফট শুরু হচ্ছিল। সিকিউরিটি ডেস্কের কাছে এক লোক দাঁড়িয়েছিল। তার হঠাৎ লিফটে শোনা সেই আওয়াজটা মনে পড়ে গেল। বিক্রম নাকি অর্জুন? সেই মুহূর্তেই তিনি অনুভব করলেন যে দিনের আলোতেও তিনি পুরোপুরি সুরক্ষিত নন, আর আসল লড়াই এবার শুরু হতে চলেছে। রাত আরও গভীর হচ্ছিল। বান্দ্রাকুল্লা কমপ্লেক্সের সেই উঁচু ইমারত এখন প্রায় খালি, কিন্তু অনন্যা মেহরার কেবিনের লাইট তখনও জ্বলছিল। বাইরে মুম্বাইয়ের রাস্তায় যানজট কমে গিয়েছিল, বৃষ্টির আর্দ্রতা বাতাসে ভাসছিল, আর শহর যেন ক্লান্ত হয়ে চুপ হয়ে গিয়েছিল। অনন্যা স্ক্রিনের সামনে বসেছিল, চোখে ক্লান্তি ছিল, কিন্তু মস্তিষ্ক অস্বাভাবিকভাবে সতর্ক। বোর্ডরুমের কথাগুলো বারবার তার ভেতরে ফিরে আসছিল। রাজীব মালহোত্রার শান্ত কণ্ঠস্বর, সেই বাক্যগুলো যা সরাসরি অভিযোগ ছিল না, কিন্তু সতর্কবার্তার মতো লেগেছিল। তখনই ল্যাপটপে একটি নতুন ইমেল ভেসে আসল। কোনো নাম নেই, কোনো স্বাক্ষর নেই। অনন্যা এবার সাথে সাথে ক্লিক করলেন না। কয়েক সেকেন্ড তিনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন, যেন নিজেকে জিজ্ঞেস করছেন যে তিনি সত্যিটা জানার জন্য তৈরি তো। তারপর তিনি ফাইলটা খুললেন। সামনে ঠিকাদারদের তালিকা ছিল, পেমেন্টের তারিখ, আর এমন সব অ্যাকাউন্টের নাম যা কোম্পানির সাধারণ কাঠামোর সাথে মিল ছিল না। অনন্যা সাথে সাথে এই তথ্যগুলো ইন্টারনাল সিস্টেমের সাথে মেলাতে শুরু করলেন। নম্বরগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু পুরোপুরি মিল ছিল না। কিছু পেমেন্ট এমন ছিল যা কোনো প্রজেক্টের সাথে সরাসরি সম্পর্ক ছিল না, তবুও সেগুলো অফিসিয়াল রেকর্ডে নথিভুক্ত ছিল। তার বুকে হালকা একটা চাপ অনুভব হল। পরের ইমেলে স্ক্যান করা নথি ছিল, সম্প্রতি সেই সব ফাইল যেগুলোর ওপর তিনি আগেও নজর দিয়েছিলেন। পার্থক্য শুধু এটুকুই যে এখানে তারিখগুলো বদলানো ছিল, আর টাকার অঙ্ক বেশি। এটা ভুল হতে পারে না, এটা একটা ছক। ধীরে ধীরে অনন্যার মনে হতে লাগল যে এই সব কিছু হঠাৎ করে হচ্ছে না, এটা অনেক দিন ধরে চলছে। তিনি কেবিনের দরজা বন্ধ করে দিলেন, ফোন সাইলেন্ট মুডে রাখলেন, আর একটি আলাদা ফোল্ডার তৈরি করলেন। সেটির খুব সাধারণ একটা নাম দিলেন, ব্যক্তিগত। প্রতিটি নতুন ইমেল, প্রতিটি সন্দেহজনক নথি, প্রতিটি অদ্ভুত লেনদেন তিনি ওখানেই সেভ করতে থাকলেন। সময়ের জ্ঞান হারিয়ে গেল। বাইরে রাত আরও গভীর হয়েছে। রাত ৩টের দিকে আরও একটি মেসেজ আসলো। এবার কোনো ফাইল ছিল না, শুধু একটি লাইন ছিল, যদি আপনি নিজে তদন্ত করেন তবে সব দেখতে পাবেন। কোনো আদেশ নেই, কোনো হুমকি নেই, শুধু একটা ধাক্কা, যেন পেছন থেকে কেউ বলছে যে এখন আর ফেরার পথ নেই। অনন্যা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। তার সামনে দুটো পথ পরিষ্কার ছিল। প্রথমটা সেই পথ যে পথে তিনি আজ পর্যন্ত চলে এসেছেন, সিস্টেমের ওপর ভরসা করা, নিয়মের ভেতরে থেকে লড়াই করা, আর এটা বিশ্বাস করা যে সত্যিটা নিজে থেকেই সামনে চলে আসবে। দ্বিতীয় পথটা ছিল অনেক বেশি বিপজ্জনক, নিজেই গভীরে নামা, এটা জেনেও যে নিচে কি মিলবে তা কেউ জানে না। তার মনে পুনের হাসপাতালের কথা ভেসে উঠল, মায়ের মুখ, ডাক্তারের গম্ভীর কণ্ঠস্বর, সার্জারির তারিখ। তারপর বোর্ডরুমের ছবি আসল, সেই সব মানুষ, সেই শীতল দৃষ্টি। তিনি চোখ খুললেন। যদি তিনি চুপ থাকেন তবে তিনি শুধু নিজের চেয়ার হারাবেন না, বরং তিনিও তাই হয়ে যাবেন যা তার আগে অনেক মানুষ হয়েছে, একটি নাম যার ওপর সব দোষ চাপিয়ে দেওয়া হবে। তিনি উঠে দাঁড়ালেন আর জানলার কাছে গেলেন। নিচের লবি প্রায় খালি, নাইট শিফটের ব্যস্ততা কমে এসেছে। সিকিউরিটি ডেস্কের কাছে সেই লোকটাই বসেছিল, মাথা নিচু করে কিছু একটা লিখছিল। বিক্রম নাকি অর্জুন? তিনি প্রথমবার স্পষ্টভাবে বুঝতে পারলেন যে কিছু মানুষ সামনে এসে হাত ধরে না, শুধু পথে আলো ছড়িয়ে দেয় যাতে অন্ধকারে চলতে গিয়ে কেউ পড়ে না যায়। সেই রাতে অনন্যা সিদ্ধান্ত নিয়ে নিলেন, তিনি এখন কাউকে কিছু বলবেন না, না বোর্ডকে, না নিজের টিমকে। তিনি আগে নিজে বুঝবেন যে এই খেলা কতটা গভীর আর এতে কতজনের হাত নোংরা হয়ে আছে। ইমেল আসতেই থাকল, কিন্তু এখন তিনি আর ভয় পাচ্ছিলেন না। এখন তিনি পড়ছিলেন, জুড়ছিলেন,
আর ধীরে ধীরে সেই সত্যের কাছাকাছি যাচ্ছিলেন যা বছরের পর বছর ধরে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। তিনি জানতেন, একবার এই দরজা খুলে গেলে আর পেছনে ফেরার কোনো পথ থাকবে না। সেই রাতে অনন্যা মেহরা এই সময় নিজের কেবিনে বসে থাকতে পারলেন না। ইমেল, সংখ্যা আর অপূর্ণ সত্যিগুলো তার মাথায় এমনভাবে ঘুরছিল যেন কেউ ভেতরে কিছু একটা জাগিয়ে দিয়েছে, যাকে এখন আর উপেক্ষা করা সম্ভব নয়। তিনি ল্যাপটপ বন্ধ করলেন, চেয়ার থেকে উঠে কাউকে কিছু না বলে লিফটের দিকে এগিয়ে গেলেন। এবার লিফট থামল না, না কোনো ঝটকা লাগল, না মাঝপথে আটকে গেল। নিচে নামার সময় প্রতিটি তলা তার ভেতরের জড়তাকে একটু একটু করে কমিয়ে দিচ্ছিল। যখন দরজা খুলল তখন লবি প্রায় খালি। রাতের শিফটের নীরবতা, হালকা আলো আর দূরে কোথাও মেশিনের শব্দ। সিকিউরিটি ডেস্কের পেছনে সেই একই লোক বসেছিল, মাথা নিচু করে রেজিস্টারে কিছু একটা লিখছিল। বিক্রম নাকি অর্জুন? অনন্যা কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেন ঠিক করছেন যে কোন নামে ডাকবেন। শেষে তিনি শুধু এটুকুই বললেন, আপনার সাথে আমার কথা আছে। বিক্রম মাথা তুলল, তার চোখে কোনো বিস্ময় বা ঘাবড়ানি ছিল না। এই মুহূর্তে নয়, সে শান্ত স্বরে বলল, এখানে অনেক দেওয়ালের কান আছে। সে উঠে দাঁড়ালো আর ইশারায় তাকে সাইডের একটি ছোট ঘরের দিকে নিয়ে গেল, যেখানে কোনো ক্যামেরা ছিল না, কোনো স্ক্রিন ছিল না, শুধু একটি পুরনো টেবিল আর দুটো চেয়ার। দরজা বন্ধ হতেই অনন্যা কোনো ভূমিকা ছাড়াই বললেন, ইমেলগুলো আপনি পাঠাচ্ছেন। এটা প্রশ্ন ছিল না, অভিযোগও নয়, এটি ছিল এক সরাসরি স্বীকৃতি। বিক্রম কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, আমি শুধু চেয়েছিলাম আপনি নিজে দেখুন। অনন্যা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। আমি দেখেছি, আর যা দেখেছি তা নতুন নয়, এটা অনেক পুরনো। তিনি তার চোখের দিকে তাকিয়ে বললেন, 12 বছর পুরনো। সেই একটি বাক্যের সাথেই ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। বিক্রমের আঙুলগুলো অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে গেল। হ্যাঁ, সে ধীর স্বরে বলল, একই পদ্ধতি, একই মানুষ, একই খেলা। তফাৎ শুধু এটুকুই যে তখন নিশানা অন্য কেউ ছিল। অনন্যা বসে পড়লেন। তোমার বাবা? বিক্রম মাথা নাড়ল। তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, কাগজে সবকিছু ঠিকঠাক দেখা যেত, কিন্তু পেছন দিয়ে টাকা সরানো হচ্ছিল। যখন কেলেঙ্কারির গন্ধ পাওয়া গেল তখন সিস্টেমের একটা নাম দরকার ছিল, এমন একজন মানুষ যে সৎ, যে ভরসা পড়ে আর প্রশ্ন করে না। আমার বাবা সেই সব ফাইলে সই করেছিলেন যেগুলোর নিচে সত্যিটা চাপা পড়েছিল। তদন্ত খুব দ্রুত হয়েছিল, খুব দ্রুত। 3 মাসের রায়, 8 বছরের সাজা। 1 বছর পর জেলে তার মৃত্যু। অফিসিয়াল কারণ হার্ট অ্যাটাক। সে দৃষ্টি নামিয়ে নিল। আসল কারণ ছিল ভেঙে পড়া। অনন্যার মনে হলো যেন তার ভেতরে ভারী কিছু একটা চেপে বসল। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুমি তখন কোথায় ছিলে? আমার বয়স তখন 18 ছিল, বিক্রম বলল। কলেজে প্রথম বছর। আমি লড়াই করার চেষ্টা করেছিলাম, প্রমাণ খুঁজেছিলাম, মানুষের সাথে কথা বলেছিলাম। সবাই চুপ ছিল, কেউ ভয়ে, কেউ টাকার লোভে, কেউ আবার চুপ থাকা সহজ বলে। তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি চলে গিয়েছিলাম। নাম পাল্টালাম, শহর পাল্টালাম, আর অপেক্ষা করলাম। অনন্যা তার দিকে তাকালেন। আবার ফিরে আসলে কেন? কারণ সেই মানুষগুলোই এখন আপনাকে সেই জায়গায় দাঁড় করাচ্ছে যেখানে আমার বাবা দাঁড়িয়েছিলেন। বিক্রমের গলায় প্রথমবার কর্মরানি স্পষ্ট ছিল। আপনাকে এই কারণেই বেছে নেওয়া হয়েছে কারণ আপনি সঠিক বলে মনে হয়, আর সঠিক মানুষরাই সবসময় সবথেকে সহজ বলি হয়। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। অনন্যার মায়ের মুখ মনে পড়ল, বোর্ডরুমের সেই শীতল দৃষ্টি আর সেই ইমেলগুলো যা রাতভর তাকে সত্যের দিকে ঠেলে দিচ্ছিল। তিনি বললেন, তাহলে তুমি আমাকে বাঁচাতে এসেছ? বিক্রম মাথা নাড়ল আর বলল, সত্যকে সামনে আনতে। একা আমি এটা করতে পারতাম না, আমার এমন একজনকে দরকার ছিল যে ভেতরে আছে আর তবুও চোখ বন্ধ করেনি। অনন্যা উঠে দাঁড়ালেন। যদি আমি এগিয়ে যাই তবে ওরা তোমাকে পিষে ফেলবে। বিক্রম তার দিকে তাকাল, না হেসেই বলল, আমি 12 বছর ধরে সেটার জন্যই তৈরি আছি। অনন্যা দরজার দিকে এগিয়ে গেলেন, তারপর থেমে বললেন, এখন থেকে আমরা এটা আলাদাভাবে করব না। বিক্রম হালকাভাবে মাথা নাড়ল। বাইরে বেরোনোর সময় অনন্যা জানতেন, এই কথোপকথনের পর আর কিছুই আগের মতো থাকবে না। এটা এখন আর শুধু সত্যের সন্ধান ছিল না, এটা একটা যুদ্ধ ছিল। আর এই যুদ্ধে তারা কোনো ঘুঁটি ছিলেন না, বরং খেলার গতিবিধি বোঝা খেলোয়াড় ছিলেন। সেই রাতের পর অনন্যা মেহরার জীবন 2টি ধারায় বইতে শুরু করল। একটি ধারা ছিল বাইরের, যেখানে তিনি তাই করতে থাকলেন যা তার থেকে প্রত্যাশিত ছিল। মিটিংয়ে বসা, সিদ্ধান্তে সই করা, শান্ত হাসি দিয়ে প্রশ্নের জবাব দেওয়া। দ্বিতীয় ধারাটি ছিল ভেতরের, যেখানে প্রতিটি ফাইল, প্রতিটি নাম আর প্রতিটি তারিখ ধীরে ধীরে একে অপরের সাথে জুড়তে শুরু করেছিল। তিনি এখন আর বেশিক্ষণ অফিসে থাকতেন না। তিনি দীর্ঘ সময় ধরে দেখতেন, শুনতেন আর বুঝতেন। তিনি আর বিক্রম ঠিক করেছিলেন যে তারা কোনোভাবেই সরাসরি যোগাযোগ রাখবেন না, না কল, না ইমেল, না মেসেজ।
শুধু ছোট ছোট ইঙ্গিত, নির্দিষ্ট সময়ে ছোট সাক্ষাৎ আর অসম্পূর্ণ কথাগুলোকে পূর্ণ করার জন্য ধৈর্য। বিক্রম তাকে বুঝিয়েছিল যে তাড়াহুড়ো করা হবে সেই একই ভুল যা 12 বছর আগে অন্য কেউ করেছিল, আর অনন্যা প্রথমবার অনুভব করলেন যে এই লড়াইয়ে দ্রুত জয়ের চেয়েও জরুরি হল সঠিক সময়। পরের কয়েকদিনে বিক্রম অতীতের পর্দাগুলো ধীরে ধীরে সরাতে শুরু করল। সে জানালো যে কিভাবে একই ধরনের ঠিকাদার আলাদা আলাদা নামে বছরের পর বছর সামনে আসত, কিভাবে একই টাকার স্রোত বারবার নতুন নতুন অ্যাকাউন্ট দিয়ে বয়ে যেত, আর কিভাবে প্রতিবার কোনো সৎ মানুষকে সামনে করে দেওয়া হতো যাতে আসল মানুষগুলো পেছনে লুকিয়ে থাকতে পারে। অনন্যা যখন এই কথাগুলোকে নিজের সামনে থাকা তথ্যের সাথে মেলালেন, তখন ছবিটা আরও পরিষ্কার হতে শুরু করল। সেই একই কাঠামো, একই চাল, একই মুখ, শুধু সময় বদলে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে কেন তাকে বেছে নেওয়া হয়েছে। তিনি সিস্টেমের ওপর ভরসা করতেন, নিয়মের ভেতরে কাজ করতেন, আর সবথেকে বড় কথা, তিনি একা ছিলেন। একা মানুষরাই প্রায়ই সবথেকে সহজ নিশানা হয়। এরই মধ্যে পুনে থেকে ফোন আসলো। মায়ের সার্জারির তারিখ ঠিক হয়ে গিয়েছে। ডাক্তারের গলা স্থির ছিল, কিন্তু অনন্যার হাত কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই সময় তিনি সিইও ছিলেন না, তিনি ছিলেন স্রেফ এক মেয়ে যে ভয় পাচ্ছিল যে তার কোনো সিদ্ধান্তের দাম যেন অন্য কাউকে চুকাতে না হয়। সেই সন্ধ্যায় বোর্ডের এক সদস্য তাকে আলাদাভাবে দেখা করার ইঙ্গিত দিল, খুব নম্রভাবে, যেন কেউ সাহায্য করতে এসেছে। সে হাসপাতাল, সুযোগ সুবিধা আর সব ধরনের সাহায্যের কথা বলল, শুধু এটাই বলল যে অনন্যা যেন কিছু সময়ের জন্য পিছিয়ে যান। অনন্যা কথাটি এড়িয়ে গেলেন, কিন্তু ভেতরে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি সহমর্মিতা নয়, বরং সওদা, আর সওদায় সবসময় কারোর না কারোর হার নিশ্চিত থাকে। সেই রাতেই বিক্রমের সাথে তার একটি ছোট দেখা হলো। তিনি মায়ের কথা বললেন, আর তার কণ্ঠে ক্লান্তি লুকিয়ে রইল না। বিক্রম কিছুই বলল না, শুধু মন দিয়ে শুনল। তারপর শান্তস্বরে বলল যে এই মুহূর্তগুলোতেই মানুষ ভেঙে পড়ে, আর যদি তিনি এখনই নুয়ে পড়েন, তবে ওরা জেনে যাবে যে পরের বার কিভাবে চাপ দিতে হবে। অনন্যা অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর জিজ্ঞেস করলেন যে এখন আগে কি হবে। বিক্রম বলল যে তাদের এমন একজন মানুষের দরকার যে এই সব কিছু আগে দেখেছে, যে এই খেলা নিজের চোখে বুঝেছে, আর যার কাছে এখন হারানোর মতো কিছুই নেই। কয়েকদিন পর বিক্রম একটি নাম নিয়ে আসল, প্রকাশ আইয়ার, কোম্পানির প্রাক্তন অ্যাকাউন্টস প্রধান, যে 5 বছর আগে নিঃশব্দে রিটায়ার করেছিল। তার ফাইলে অস্বাভাবিক কিছুই ছিল না, আর এটাই ছিল সবথেকে বেশি অস্বাভাবিক বিষয়। বিক্রম জানালো যে সে সব জানে, তখনও জানত কিন্তু বলতে পারেনি। এখন বয়স আর একাকিত্ব ভয়ের চেয়ে বেশি ওজন পেয়ে গিয়েছে। অনন্যা বুঝতে পারলেন যে এটি শুধু একজন সাক্ষী হবে না, বরং একটি আয়না হবে যেখানে তিনি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। তারা ঠিক করলেন যে তারা তাড়াহুড়ো করবেন না। প্রতিটি কাগজ পোক্ত হবে, প্রতিটি সংখ্যা পরিষ্কার হবে, আর প্রতিটি কড়ি মজবুতভাবে জুড়বে। অনন্যা ওপরে বসে নাম আর সংখ্যাগুলো মেলাতে থাকলেন, আর বিক্রম নিচ থেকে পথ পরিষ্কার করতে লাগল, কথা শুনতে লাগল, আর সেই ছোট ছোট টুকরোগুলো জোগাড় করতে থাকল যেগুলোকে কেউ গুরুত্বপূর্ণ বলে মনে করত না। ধীরে ধীরে একটি পরিকল্পনা আকার নিতে থাকল, না কোনো চিৎকার, না কোনো নাটকীয় পদক্ষেপ, শুধু সত্যকে এমনভাবে সামনে আনার প্রস্তুতি যাতে তাকে অস্বীকার করা অসম্ভব হয়ে পড়ে। অনন্যা জানতেন যে এই পথে একবার পা বাড়ালে আর ফিরে আসা সম্ভব হবে না, কিন্তু এখন তার ভেতরে ভয়ের চেয়েও বেশি একটি পরিষ্কার জেদ ছিল। যদি এই সব কিছু ভেঙে পড়ে, তবে পুরোটাই ভেঙে পড়বে, আর যদি টিকে থাকে, তবে সত্যের সাথেই টিকবে। সেই সন্ধ্যায় অনন্যা মেহরা ড্রাইভার ছাড়াই পুনে পৌঁছলেন। শহরের গতি মুম্বাই থেকে আলাদা ছিল, কিন্তু বাতাসে সেই একই পুরনো ত্রান্তি আর নীরবতা মিশেছিল। সারা পথ তিনি বেশি কিছু ভাবতে পারেননি, কারণ যতটা ভাবতেন ততটাই এই সাক্ষাৎটি ভারী মনে হতো। বিক্রম আজই চলে এসেছিল, কিন্তু তারা ঠিক করেছিলেন যে একসাথে দেখা দেবেন না। সতর্কতা এখন আর ভয় নয়, অভ্যাসে পরিণত হয়েছে। যে ইমারতের সামনে অনন্যা থামলেন সেটি পুরনো ছিল, দেওয়ালে সময়ের ছাপ স্পষ্ট ছিল। চতুর্থ তলায় একটি ছোট্ট ফ্ল্যাট ছিল, যেখানে প্রকাশ আইয়ার থাকত। দরজা খুলতেই সামনে এক রোগা বৃদ্ধ দাঁড়িয়েছিলেন, সাদা চুল, সতর্ক চোখ, আর এমন একটি মুখ যা অনেক কিছু দেখেছে কিন্তু খুব কম বলেছে। ঘরটি সাদামাটা ছিল, পুরনো বই, একটি ছোট্ট টেবিল, আর দেওয়ালে টাঙানো একটি ঝাপসা পারিবারিক ছবি। প্রকাশ চা রাখল আর চুপচাপ বসে পড়ল। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। সেই নীরবতা বেশ ভারী ছিল, যেন প্রত্যেকেই জানত যে এই কথোপকথন সহজ হবে না।
অনন্যা নিজেকে সামলে নিয়ে বললেন যে তিনি সরাসরি বিষয়ে আসবেন। তিনি জানতে চান যে 12 বছর আগে কি হয়েছিল, আর সেই একই কাহিনী কি আজও আবার ফিরে আসছে। প্রকাশ কাপটি নিচে রাখল, তার আঙুলগুলো হালকা কাঁপছিল। সে বলল যে তার সবসময়ই ভয় ছিল যে যদি সে সত্যি বলে তবে তার সাজা অন্য কাউকে ভোগ করতে হবে। সে ধীরে ধীরে বলতে শুরু করল। সে জানালো যে সে তখন অ্যাকাউন্টস দেখত, প্রতিটি পেমেন্ট তার চোখের সামনে দিয়ে যেত। শুরু থেকেই সে অনিয়ম দেখতে পাচ্ছিল, কিন্তু ওপর থেকে চাপ পরিষ্কার ছিল, প্রশ্ন করো না, নিজের কাজটুকু করো। যখন ইঞ্জিনিয়ারের উপর অভিযোগ আসলো, সে বুঝতে পারল যে আসল মানুষগুলো নিজেদের বাঁচানোর জন্য একজনের নাম সামনে করে দিচ্ছে। সে বলার চেষ্টা করেছিল, কিন্তু সেই সপ্তাহেই সে ইঙ্গিত পেল যে তার মেয়ের চাকরি বিপদে পড়তে পারে। সে চুপ হয়ে গেল। যখন সাজা শোনানো হলো আর কয়েক মাস পর জেলে মৃত্যুর খবর আসলো, তখন সে প্রথমবার অনুভব করল যে চুপ থাকাও এক ধরনের অপরাধ। ঘরে নিস্তব্ধতা নেমে আসলো। অনন্যা প্রকাশের চোখের দিকে তাকালেন, আর সেখানে তিনি নিজের ভবিষ্যৎ দেখতে পেলেন। যদি তিনিও ভয়ের কাছে নুয়ে পড়েন, তবে কি হবে? প্রকাশ বলল যে তার কাছে কিছু পুরনো কাগজ, নোটস আর নিজের স্মৃতি আছে, যেগুলোকে সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে। সে ভয় পাচ্ছিল যে যদি সে মুখ খোলে তবে সব কিছু হারিয়ে ফেলবে। এখন তার স্ত্রী আর নেই, ছেলেমেয়েরা নিজেদের জীবনে ব্যস্ত, আর তার কাছে হারানোর মতো শুধু এই ভয়টুকুই বেঁচে আছে। বিক্রম প্রথমবার কথায় বাধা দিল। সে শান্ত স্বরে বলল যে কখনো কখনো ভয়ের সাথে বেঁচে থাকার চেয়ে ভালো হয় তার সামনে দাঁড়িয়ে যাওয়া। এই বাক্যটি যেন প্রকাশের ভেতরে কোথাও গিয়ে গেঁথে গেল। অনেকক্ষণ নীরব থাকার পর প্রকাশ মাথা নাড়ল। সে বলল যে সে কথা বলবে, কিন্তু কোনো অর্ধেক সত্যি নয়। যদি সে এগিয়ে আসে তবে শেষ পর্যন্ত যাবে। অনন্যা রাজি হল। সে বলল যে সে তার কাছে কোনো বাহাদুরি চাইছে না, শুধু সত্যিটা চাইছে, যাতে অন্য কেউ সেই জায়গায় না দাঁড়ায় যেখানে একসময় এক সৎ মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। যখন ওরা বাইরে বেরোল তখন আকাশ ভারী ছিল, কিন্তু অনন্যার ভেতরে এক অদ্ভুত স্থিরতা ছিল। আজ ওরা শুধু একজন সাক্ষীই পায়নি, ওরা ভয়ের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছিল। আর এখন এই গল্প আর পেছনে ফিরতে পারত না। পরের কয়েকদিন অনন্যা মেহরার জন্য এক অদ্ভুত শান্তি নিয়ে আসলো। এমন এক শান্তি যাতে প্রতিটি শব্দ আরও জোরে শোনা যাচ্ছিল। অফিসে সবকিছু সাধারণ দেখাচ্ছিল, সেই একই মিটিং, একই আনুষ্ঠানিক ইমেল, সেই একই মুখ যাতে হাসি ছিল, কিন্তু চোখে ছিল প্রশ্ন। সে যেখান দিয়ে যাচ্ছিল কথাবার্তার হঠাৎ ধীর হয়ে যাচ্ছিল, যেন মানুষ তার কাছে কিছু বলতে ভয় পাচ্ছিল। অনন্যা বুঝে গিয়েছিল যে এই নিস্তব্ধতা কোনো কাকতালীয় বিষয় নয়। বিক্রম তাকে আগেই সতর্ক করেছিল যে যেমনই ওরা সত্যের খুব কাছাকাছি পৌঁছবে, অন্য পক্ষ নিজের চালগুলো দ্রুত দিতে শুরু করবে। সে নিজের কাজের গতি পরিবর্তন করল না, কিন্তু এখন প্রতিটি ফাইল, প্রতিটি দৃষ্টি আর প্রতিটি ইঙ্গিত আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে দেখতে লাগল। এক সকালে তার ইনবক্সে বোর্ডের পক্ষ থেকে একটি ছোট ইমেল আসলো। বিষয়বস্তু ছিল শীতল এবং আনুষ্ঠানিক, বিশেষ বৈঠক। না কোনো কারণ জানানো হয়েছিল, না কোনো এজেন্ডা। অনন্যা জানত এমন ডাক কখনো সাধারণ হয় না। যখন সে বোর্ডরুমে পৌঁছল তখন পরিবেশ খুব ভারী ছিল। রাজীব মালহোত্রা টেবিলের এক প্রান্তে বসেছিল, মুখে সেই একই শান্ত আত্মবিশ্বাস, যেন সবকিছু তার নিয়ন্ত্রণে। তার সামনে কিছু ফাইল রাখা ছিল, এমনভাবে সাজানো ছিল যে পরিষ্কার বোঝা যাচ্ছিল এই কথাবার্তা হঠাৎ করে হচ্ছে না। মিটিং শুরু হতেই সে কোনো ভূমিকা ছাড়াই বলল যে কোম্পানি এই তথ্য পেয়েছে যে অনন্যা অভ্যন্তরীণ নথিপত্র অননুমোদিতভাবে সংগ্রহ করছে এবং প্রাক্তন কর্মচারীদের সাথে যোগাযোগ রাখছে। শব্দগুলো মার্জিত ছিল, কিন্তু অভিযোগ ছিল স্পষ্ট। অনন্যা মাঝপথে থামানোর চেষ্টা করল না। সে জানত এই মঞ্চ সাফাই দেওয়ার জন্য নয়। রাজীব আরও বলল যে এই ধরনের কার্যকলাপ কোম্পানির সম্মান এবং স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে, আর বোর্ড একে হালকাভাবে নিতে পারে না। কিছু সদস্য চোখ না তুলেই সম্মতিতে মাথা নাড়ল। সেই মুহূর্তেই অনন্যা বুঝতে পারল যে এই সিদ্ধান্ত এখানে নেওয়া হচ্ছে না, এটি অনেক আগেই ঠিক হয়ে গিয়েছে। যখন তার কাছে জবাব চাওয়া হলো, সে শুধু এইটুকুই বলল যে সে নিজের কাজ করছে এবং যে কোনো আনুষ্ঠানিক তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। রাজীবের হালকা হাসি আরও গভীর হল। মিটিংয়ের শেষ হল একটি সাধারণ বাক্যে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অনন্যা মেহরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজের পদ থেকে সরিয়ে রাখা হল। শব্দগুলো ছোট ছিল, কিন্তু সেগুলোর ভার ছিল অনেক বড়। সে কিছু না বলেই উঠল আর ঘর থেকে বাইরে বেরিয়ে আসল।
বাইরের করিডোর তেমনই ছিল যেমন প্রতিদিন থাকে, কিন্তু আজ প্রতিটি কদম তার কাছে বেশি ভারী মনে হচ্ছিল। লবিতে বিক্রম দাঁড়িয়েছিল, দুজনের দৃষ্টি মিলল, আর কোনো শব্দ ছাড়াই সবকিছু বুঝে নেওয়া হলো। এটি সেই মুহূর্ত ছিল যার আশঙ্কা করা হয়েছিল, আর এখন তা সামনে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যায় অনন্যা নিজের অ্যাপার্টমেন্টে একা বসে রইল। ফোন ক্রমাগত বেজে যাচ্ছিল, কিন্তু সে কোনো কলের জবাব দিল না। সে জানত এখন প্রতিটি শব্দ, প্রতিটি আবেগ তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। কিছুক্ষণ পর বিক্রমের একটি ছোট মেসেজ আসলো, ঘাবড়াবেন না, এটাই ছিল ওদের চাল। অনন্যা জানলার বাইরে তাকাল। নিচে শহর আগের মতোই চলছিল, ট্রাফিক, আলো, মানুষ, যেন কিছুই বদলায়নি। সে অনুভব করল যে ক্ষমতার খেলা সবসময় এভাবেই চলে, কোনো আওয়াজ ছাড়া, কোনো সতর্কতা ছাড়া। পরদিন সকালে খবরে একটি ছোট রিপোর্ট ছাপল। কোম্পানির এক সিকিউরিটি কর্মচারীর উপর ইন্টারনাল সিস্টেমে অননুমোদিত প্রবেশের সন্দেহ রয়েছে। নাম ছিল না, কিন্তু অনন্যা বুঝে গেল নিশানাকে। তার বুক দ্রুত ধড়ফড় করতে লাগল। এটি শুধু তাকে আলাদা করার চেষ্টা ছিল না, এটি ছিল চাপ বাড়ানোর উপায়। রাজীব এখন সরাসরি তার চারপাশের মানুষের ওপর আঘাত করছিল। সেই মুহূর্তেই অনন্যা ঠিক করে নিল যে এখন আর পেছনে হটা কোনো বিকল্প নয়। যদি সে চুপ থাকে তবে ওরে একে একে সবাইকে পিষে ফেলবে। সে ফোন তুলল আর প্রকাশ আইয়ারকে কল করল। তার গলা স্থির ছিল, কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না। সে বলল যে সময় এসে গিয়েছে, এখন মাঝপথে থেমে যাওয়ার মানে হবে সব কিছু হারিয়ে ফেলা। ওপাশ থেকে কয়েক মুহূর্তের নীরবতার পর প্রকাশ বলল যে সে তৈরি। এখন সেও বুঝে গিয়েছিল যে নীরবতা নিরাপত্তা দেয় না। ফোন রাখার সময় অনন্যা দীর্ঘ নিঃশ্বাস নিল। বাইরে থেকে সে এখন পদচ্যুত সিইও ছিল, কিন্তু ভেতরে সে আগের চেয়ে বেশি পরিষ্কার আর মজবুত ছিল। জাল এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, আর হয় সত্যিটা একে ভাঙবে, নয়তো সে নিজেই এর নিচে চাপা পড়ে যাবে। কিন্তু এইবার সে একা ছিল না, আর এই কথাটাই ওদের বিরুদ্ধে সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। সেই সকালে অনন্যা মেহরা অনেক আগে জেগে গিয়েছিল, যদিও সারা রাত প্রায় ঘুমিয়ে আসেনি। ঘরে হালকা আলো ছিল, কিন্তু তার ভেতরে এক অজানা ছায়া ঘুরছিল। ফোন তার হাতে ছিল, আর স্ক্রিন বারবার জ্বলে উঠছিল। কিন্তু বিক্রমের পক্ষ থেকে কোনো সংকেত আসল না। সাধারণ দিনে সে অন্তত একটি ছোট মেসেজ অবশ্যই ছাড়ত, শুধু এটা জানানোর জন্য যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজকের এই নিস্তব্ধতা আলাদা ছিল। অনন্যা নিজেকে বোঝানোর চেষ্টা করল যে ঘাবড়ানি কোনো কাজের নয়, কিন্তু মন বারবার একই কথা বলছিল যে কিছু একটা ভুল হয়ে গিয়েছে। দুপুরের দিকে খবর আসলো। প্রথমে একটি ছোট মেসেজ, তারপর একটি তল। পুলিশ কোম্পানির এক প্রাক্তন সিকিউরিটি কর্মচারীকে হেফাজতে নিয়েছে। অভিযোগ সেই পুরনো, ইন্টারনাল সিস্টেমে অননুমোদিত প্রবেশ আর নথিপত্র চুরি। এবার নাম লুকানো হল না, বিক্রম। অনন্যার হাত থমকে গেল, যেন শরীর হঠাৎ আদেশ মানতে অস্বীকার করল। ঘরের বাতাস ভারী মনে হতে লাগল। সে সাথে সাথে বুঝে গেল যে এটি কোনো সাধারণ পদক্ষেপ নয়। এটি ছিল রাজীবের বার্তা, পরিষ্কার আর নির্মম, যে সে চাইলে খেলার মোড় পলক ফেলার আগেই বদলে দিতে পারে। কিছুক্ষণ অনন্যা এভাবেই বসে রইল। মাথা একদম খালি ছিল, কিন্তু ভেতরে কোথাও কিছু একটা শক্ত হচ্ছিল। এটাই সেই মোড় যার জন্য সে নিজেকে তৈরি করছিল। তবুও মনের কোনো কোনায় আশা ছিল যে হয়তো এটা এত তাড়াতাড়ি আসবে না। সে ফোন তুলল। প্রথমে নিজের আইনজীবীকে কল করল, তারপর প্রকাশ আইয়ারকে। গলায় কোনো ঘাবড়ানি ছিল না, ছিল শুধু একটি কঠোর সিদ্ধান্ত। সে বলল যে এখন আর অপেক্ষা করা যাবে না। যদি আজ ওরা চুপ থাকে, তবে কাল অন্য কাউকে এভাবেই ফাঁসানো হবে। সন্ধ্যা হতে হতে অনন্যা নিজেই পুলিশ স্টেশনে পৌঁছল। না কোনো মিডিয়া, না কোনো বয়ান, শুধু একটি শান্ত মুখ আর ক্লান্ত চোখ। সে বিক্রমের সাথে কয়েক মিনিটের সাক্ষাতের সুযোগ পেল। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তার চোখে সেই একই পুরনো দৃঢ়তা ছিল, যেন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে ভেতরে হার মানতে শেখেনি। অনন্যা কিছু বলতে চাইল, কিন্তু বিক্রম হালকা করে মাথা নাড়ল। শব্দের প্রয়োজন ছিল না। বাইরে বেরোনোর সময় অনন্যা বুঝে গিয়েছিল যে এখন এই লড়াই শুধু রণকৌশলের নয়, এটি সময়ের বিরুদ্ধে এক দৌড় হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে অনন্যা কোনো ফাইল খুলল না। সে শুধু বসে রইল আর ভাবতে লাগল যে এখন যদি সে সবকিছু বাজি ধরে তবে কি বাঁচবে। তার চাকরি আগেই চলে গিয়েছিল, তার ইমেজের উপর প্রশ্ন উঠে গিয়েছিল। যদি সে এগিয়ে যায় তবে আদালত, তদন্ত আর অন্তহীন অভিযোগ তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু যদি সে থেমে যায় তবে বিক্রমের গ্রেফতার হওয়া হবে শুধুই শুরু। তারপর প্রকাশ, তারপর অন্য কেউ। এই সিলসিলা কখনো শেষ হবে না। পরের দিন সকালে অনন্যা নিজের কাছে মিথ্যে বলা বন্ধ করল।
সে তার আইনজীবীর সাথে বসে সব কাগজ সামনে রাখল, পুরনো নথি, নতুন ইমেল, প্রকাশের লিখে দেওয়া কথা আর তার নিজের নোটস। সে পরিষ্কার বলল যে ওরা এখন আর কোনো লুকোনো পথ ধরবে না, যদি লড়তে হয় তবে খোলা ময়দানে। তার আইনজীবী তাকে সতর্ক করল যে এই পথ লম্বা, ক্লান্তিকর আর ঝুঁকিপূর্ণ হবে। অনন্যা দ্বিধাহীনভাবে বলল যে ক্লান্তি তাকে ভয় দেখায় না, তাকে ভয় দেখায় সেই নীরবতা যা ভুলকে শক্তি দেয়। সেই দিনই সে আরেকটি পদক্ষেপ নিল। সে কিছু নির্ভরযোগ্য সাংবাদিকের সাথে যোগাযোগ করল। কোনো চাঞ্চল্য নয়, কোনো অভিযোগ নয়, শুধু এই ইঙ্গিত যে শীঘ্রই কিছু তথ্য সামনে আসতে চলেছে, আর সে চায় যে সত্যিটা যেন বিকৃত না করা হয়। এটি একটি বড় ঝুঁকি ছিল, কিন্তু এখন মাঝপথে থেমে যাওয়া নিজের সাথে বিশ্বাসঘাতকতা করার সমান হতো। সে জানত যেমনই সত্যিটা প্রকাশ পাবে, রাজীব আর তার লোকরা সব রকম চাল চালবে, কিন্তু এখন খেলা আর অন্ধকারে থাকার মতো ছিল না। রাতে একা জানলার পাশে দাঁড়িয়ে অনন্যা শহরের আলোগুলো দেখল। বাইরে সবকিছু সাধারণ ছিল, যেন কারোর জীবন কোনো চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে নেই। তার ভেতরে ভয় এখনও ছিল, কিন্তু তা তাকে আটকাচ্ছিল না। সে মনে মনে বিক্রমকে বলল যেন সে শক্ত থাকে, এই লড়াই সে একা লড়বে না। এখন সব কিছু বাজিতে ছিল, আর অনন্যা ঠিক করে নিয়েছিল যে যদি পড়তে হয় তবে সত্যের সাথে পড়বে, আর যদি জয় মেলে তবে সেই জয় শুধু তার একার হবে না, বরং তাদের সবার হবে যাদের এখনও পর্যন্ত চুপ থাকতে বাধ্য করা হয়েছে। যেই সকালে অনন্যা মেহরা ঠিক করল যে এখন সত্যিটা আর লুকিয়ে রাখা হবে না, সেই সকালে কোনো নাটকীয়তা ছিল না, না বৃষ্টি, না আওয়াজ, না কোনো সংকেত যে এই দিনটি বাকি দিনগুলোর চেয়ে আলাদা হবে। সে আইনজীবীর অফিসে বসেছিল আর সামনে ছড়িয়ে থাকা ফাইলগুলো একে একে দেখছিল। এই কাগজগুলো এখন শুধু নথি ছিল না, এগুলো 12 বছরের পুরনো নীরবতা আর সাম্প্রতিক মাসগুলোর ষড়যন্ত্রের এক পূর্ণ মানচিত্র ছিল। প্রতিটি ইমেল, প্রতিটি তারিখ, প্রতিটি স্বাক্ষর একে অপরের সাথে জুড়ে একই গল্প বলছিল। প্রকাশ আইয়ারের লিখিত বয়ান সবথেকে উপরে রাখা ছিল, আবেগ ছাড়াই, অভিযোগ ছাড়াই, শুধু তথ্য, ক্রম আর দায়িত্বের এক পরিষ্কার বর্ণনা। অনন্যা জানত যে এটাই শক্তি, কারণ আবেগ নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু তথ্য নিয়ে নয়। ওরা প্রথম পদক্ষেপ আদালতের দিকে বাড়াল না, ওরা নিয়ন্ত্রক সংস্থাকে বেছে নিল, সেই জায়গা যেখানে কোম্পানির কাজকাম আনুষ্ঠানিকভাবে নজরে রাখা হয়, আর যেখানে অভিযোগ দায়ের হওয়া মাত্রই তাকে এড়িয়ে যাওয়া সহজ হয় না। দুপুর নাগাদ অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের হয়ে গেল। অনন্যা কোনো বয়ান দিল না, না ক্যামেরার সামনে দাঁড়ালো, না কারোর কাছে সাফাই দিল। কিন্তু সত্যিটা চুপচাপ থাকে না। সন্ধে হতে হতে অফিসের করিডোরে কথা ছড়িয়ে পড়ল, তারপর অনলাইন পোর্টালে ছোট ছোট প্রশ্ন দেখা দিতে লাগল, আর তারপর বড় চ্যানেলগুলোতে বিশ্লেষণ শুরু হলো। কোনো বড় ফাঁস ছিল না, কোনো চাঞ্চল্যকর শব্দ ছিল না, কিন্তু এই কথাটাই সবথেকে বেশি প্রভাবশালী ছিল। প্রশ্ন উঠে গিয়েছিল, আর এখন সেগুলোকে থামানো যাচ্ছিল না। পরের সপ্তাহেই প্রথম শুনানির দিন ঠিক হল। ঘরটি ছিল সাদামাটা, কাঠের টেবিল, মোটা ফাইল আর গম্ভীর মুখ। না কোনো ক্ষমতার প্রদর্শন ছিল, না কোনো ধরনের চাপ। আধিকারিক শান্তস্বরে বললেন যে অভিযোগ গম্ভীর আর প্রাথমিক তদন্তের জন্য পর্যাপ্ত ভিত্তি রয়েছে। রাজীব মালহোত্রা আর অন্যান্য কিছু বোর্ড সদস্যদের নোটিশ পাঠানো হল। অনন্যা তাদের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করল না। সে শুধু এটুকুই জানত যে এটি প্রথম ফাটল, আর ফাটল যতই ছোট হোক দেওয়ালকে চিরতরের জন্য দুর্বল করে দেয়। ঘর থেকে বেরোনোর সময় তার কদম ভারী ছিল না, বরং স্থির ছিল। এটি শেষ ছিল না, এটি ছিল স্রেফ শুরু। সেই সন্ধ্যায় সে খবর পেল যে বিক্রম অন্তর্বর্তী জামিন পেয়েছে। অভিযোগ পুরোপুরি মুছে যায়নি, কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে বিষয়বস্তু অতটা সহজ নয় যতটা দেখানো হয়েছিল। অনন্যা দীর্ঘ সময় পর প্রথমবার স্বস্তির নিঃশ্বাস নিল। সে বিক্রমের সাথে কথা বলল না, শুধু একটি ছোট মেসেজ পাঠাল যে ওরা সঠিক পথে আছে। জবাব কিছুক্ষণ পর আসলো, মাত্র 2টি শব্দে, চালিয়ে যাও। সেই 2টি শব্দে ভয় ছিল না, ছিল শুধু ভরসা। মিডিয়া এখন আর পিছু হটার মতো ছিল না। অনন্যা একটি সীমিত প্রেস ব্রিফিং করল। কোনো অভিযোগমূলক ভাষা নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। সে শুধু বলল যে সে এই সব কিছু কোনো পদ বা প্রতিশোধের জন্য করছে না, বরং এই জন্য করছে যাতে প্রতিষ্ঠানগুলো ব্যক্তির থেকে বড় হয়ে থাকে। প্রশ্ন অনেক ছিল, কিন্তু সে বেশিরভাগের জবাব দিল না। সে জানত যে প্রতিটি শব্দকে বিকৃত করা হবে। এইবার তার সবথেকে বড় রণকৌশল ছিল নীরবতা, চিন্তা করে বিছে নেওয়া নীরবতা। রাজীবের পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসলো। বয়ান ছিল আনুষ্ঠানিক, শীতল। সব অভিযোগকে ভিত্তিহীন বলা হলো, আর অনন্যার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হলো। অনন্যা সেই বয়ান পড়ল আর ফাইলে রেখে দিল। সে জানত যে এটাই খেলা,
যখন সত্যিটাকে সরাসরি আটকানো যায় না তখন যে সত্য বলছে তাকেই সন্দেহজনক বানানোর চেষ্টা করা হয়। কিন্তু এখন খেলা প্রকাশ্যে চলে এসেছে। রাতে বাড়ি ফেরার সময় অনন্যা নিজের কাছে একটি কথা পরিষ্কার করে নিল, এই লড়াই লম্বা হবে, এতে ক্লান্তি আসবে, একাকিত্ব আসবে, আর এমন মুহূর্তও আসবে যখন সবকিছু নিরর্থক মনে হবে। কিন্তু এখন পেছনে ফেরার কোনো রাস্তা ছিল না। প্রথম দরজা খুলে গিয়েছে, আর তার পেছনে শুধু তার ভবিষ্যৎ নয়, বরং সেই সবার আশা ছিল যাদের কোনো এক সময় চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। সে জানলার বাইরে শহরের দিকে তাকালো আর বুঝতে পারল যে ক্ষমতার পতন কখনো এক ঝটকায় হয় না, তা ছোট ছোট সত্যি দিয়ে শুরু হয়, যা ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে তাকে ঢাকা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আজ প্রথম সত্যি প্রকাশ পেয়েছে, আর এটি ছিল স্রেফ শুরু। সত্যিটা প্রকাশ্যে আসা মাত্রই ঘটনাগুলো দ্রুত গতিতে এগোতে লাগল, ঠিক যেমনটা অনন্যা মেহরা মনে মনে অনুমান করেছিলেন। প্রথম শুনানির খবর ছড়িয়ে পড়া মাত্রই কোম্পানির ভেতরে আর বাইরে তোলপাড় শুরু হলো। হঠাৎ পুরনো যোগাযোগগুলো সক্রিয় হয়ে গেল, বন্ধ দরজার পেছনে মিটিং হতে লাগল, আর মিডিয়ায় বেনামি সূত্রের বরাত দিয়ে গল্প ভেসে উঠতে লাগল। কিছু রিপোর্টে বলা হলো যে অনন্যা ব্যক্তিগত প্রতিশোধের নেশায় মত্ত, সে তার পদ হারানোর শোধ নিতে চাইছে। কোথাও তার যোগ্যতার উপর প্রশ্ন তোলা হলো, কোথাও তার পুরনো সিদ্ধান্তগুলোকে সন্দেহজনক বলা হলো। অনন্যা জানতেন এগুলো সবই খেলার অংশ, কিন্তু যখন আক্রমণ শব্দের মাধ্যমে হয় তখন সেগুলো ভেতরে কোথাও না কোথাও প্রভাব ফেলেই দেয়। রাজীব মালহোত্রাও দেরি করল না, সে তার আইনজীবীদের মাধ্যমে একটি আনুষ্ঠানিক পিটিশন দাখিল করল, যেখানে অনন্যার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস করা আর কোম্পানির সম্মানের ক্ষতি করার অভিযোগ তোলা হলো। উদ্দেশ্য পরিষ্কার ছিল, বিষয়টিকে জটিল করা, সময় নষ্ট করা আর চাপ বাড়ানো, যাতে সত্যিটা ক্লান্ত হয়ে থেমে যায়। অনন্যা সেই পিটিশন পড়লেন আর কয়েক মুহূর্ত চুপ থাকলেন। এটি সেই একই চাল ছিল যার আশা তিনি করেছিলেন। তিনি নিজের আইনজীবীকে পরিষ্কার বললেন যে কোনো উস্কানিতে পা দিয়ে প্রতিক্রিয়া দেওয়া যাবে না, এখন প্রতিটি শব্দ আর প্রতিটি কদম সাবধানে বেছে নিতে হবে। চূড়ান্ত শুনানির আগের রাতে অনন্যা প্রায় ঘুমাতেই পারলেন না। ভয় তাকে আঁকড়ে ধরেনি, কিন্তু ক্লান্তি তার শরীরে গেঁড়ে বসেছিল। তিনি জানতেন যে পরের দিন শুধু নথিপত্রের ওজন থাকবে না, বরং তার বিশ্বাসযোগ্যতাও মাপা হবে। তিনি নিজেকে শুধু একটি প্রশ্ন করলেন, তিনি কি সত্যের সাথে দাঁড়িয়ে আছেন? জবাব দ্বিধাহীনভাবে হ্যাঁ ছিল। সকালে তিনি সাধারণ পোশাক পরলেন, না কোনো জাঁকজমক, না কোনো প্রতীক। তিনি সেখানে একজন সাধারণ নাগরিকের মতো পৌঁছতে চেয়েছিলেন, কোনো পদ বা পরিচয়ের সাহায্যে নয়। শুনানির ঘরটি ভর্তি ছিল, আধিকারিক, আইনজীবী, কিছু মিডিয়া প্রতিনিধি আর উভয় পক্ষের মানুষ উপস্থিত ছিল। পরিবেশে উত্তেজনা পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। নিয়ন্ত্রক সংস্থা এ পর্যন্ত তদন্তের সারমর্ম পেশ করল। কাগজে সেই একই ছক ফুটে উঠল, ভুয়া ঠিকাদার, বাড়তি খরচ আর দায়িত্বগুলোকে পরিকল্পিতভাবে একে অপরের ওপর চাপিয়ে দেওয়া। যখন প্রকাশ আইয়ারের সাক্ষ্য পড়া হল, তখন ঘরে এক গভীর নীরবতা নেমে আসল। সেই বয়ান আবেগপ্রবণ ছিল না, কিন্তু তাতে বছরের পর বছর নীরবতা আর ভয়ের স্তরগুলো পরিষ্কার ফুটে উঠছিল। রাজীবের আইনজীবী আক্রমণাত্মক ভঙ্গি নিলেন। তিনি প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুললেন, সাক্ষীদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করলেন, আর তর্কটিকে অনন্যার পুরনো সিদ্ধান্তগুলোর দিকে ঘোরানোর চেষ্টা করলেন। কিছুক্ষণের জন্য মনে হল যেন সত্যিটা শব্দের ভিড়ে হারিয়ে যাবে। তারপর অনন্যাকে কথা বলার সুযোগ দেওয়া হলো। তিনি কোনো লম্বা ভাষণ দিলেন না, তিনি শুধু বললেন যে তিনি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে নন, বরং সেই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন যেখানে ভুলগুলো সব সময় দুর্বলদের ওপর চাপিয়ে দেওয়া হয়। তিনি এটাও বললেন যে যদি তদন্তে তাঁরও কোনো ভুল সামনে আসে, তবে তিনিও দায়ভার নিতে পিছিয়ে যাবেন না। ঘরে আবার নিস্তব্ধতা নেমে আসল, এমন নিস্তব্ধতা যাতে প্রথমবার সত্যের আওয়াজ শোনা যাচ্ছিল। কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তী সিদ্ধান্ত শোনানো হল। বিষয়টি আনুষ্ঠানিক তদন্তের পরের ধাপে যাবে, আর রাজীব মালহোত্রা সহ আরও 2 প্রবীণ সদস্যকে তাদের পদ থেকে সাময়িকভাবে সরানো হল, যাতে তদন্ত নিরপেক্ষ থাকে। এটি চূড়ান্ত রায় ছিল না, কিন্তু ইঙ্গিত ছিল খুব পরিষ্কার। অনন্যা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। এটি জয় ছিল না, কিন্তু এখন খেলার ময়দান সমান হয়ে গিয়েছিল। বাইরে বেরোনোর সময় ক্যামেরা জ্বলে উঠল, প্রশ্নের বন্যা বয়ে গেল, কিন্তু অনন্যা চুপ থাকলেন। তিনি জানতেন এখন বলার নয়, টিকে থাকার সময়। সেই সন্ধ্যায় বিক্রমের মেসেজ আসলো যে সে খবর দেখেছে আর সে গর্ব অনুভব করছে। অনন্যার মুখে হালকা হাসি ফুটে উঠল। লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু আজ এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে সত্যিটাকে সব সময় চেপে রাখা যায় না। কখনো কখনো একটি সৎ কণ্ঠস্বরই পুরো ব্যবস্থাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়। যেদিন চূড়ান্ত রায়ের শুনানি ছিল, সেদিনও কোনো অসাধারণ সংকেত ছিল না। না আকাশ বদলালো, না শহরের গতি। মানুষ যে যার কাজে ব্যস্ত ছিল, যেন এটা জানা জরুরিই নয় যে কোথাও কোনো ঘরে সত্যি আর মিথ্যের বিচার হতে চলেছে।
অনন্যা মেহরা সকালে তাড়াতাড়ি উঠলেন, চা বানালেন আর জানলার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তিনি নিজেকে বললেন যে এখন যা হওয়ার হবে। মাসের পর মাসের লড়াই, অভিযোগ, নীরবতা আর ধৈর্য এখন কোনো একটি মুহূর্তে এসে মিশতে চলেছে। শুনানির ঘরটি ভর্তি ছিল, কিন্তু পরিবেশ আগের মতো ছিল না। এইবার শব্দের কোলাহল কম ছিল আর কাগজের সত্যতা ছিল বেশি ভারী। নিয়ন্ত্রক সংস্থা তদন্তের পুরো রিপোর্ট সামনে রাখল। ভুয়া ঠিকাদারদের তালিকা, বাড়তি খরচের বিবরণ, পুরনো মামলাগুলোর সাথে যুক্ত কড়িগুলো, আর সেই পদ্ধতি যার মাধ্যমে দায়িত্ব সবসময় নিচের দিকে ঠেলে দেওয়া হতো। প্রতিটি তথ্য কোনো না কোনো নথির সাথে যুক্ত ছিল। প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি সই ছিল। যখন রিপোর্ট শেষ হল, তখন ঘরে এক গভীর ক্লান্ত নীরবতা নেমে আসল। রাজীব মালহোত্রাকে সেদিন আগের মতো আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না। তার আইনজীবীরা তাদের শেষ যুক্তি দিলেন, প্রক্রিয়ার কথা বললেন, উদ্দেশ্যের ওপর প্রশ্ন তুললেন, কিন্তু এবার শব্দগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। সত্যি অনেক দেরিতে এসেছিল, কিন্তু যখন আসলো তখন পুরো ওজনের সাথে আসলো। রায় পড়া হলো। রাজীব আর তার সাথে যুক্ত অন্যান্য প্রবীণ আধিকারিকদের দোষী সাব্যস্ত করা হলো। তাদের পদ কেড়ে নেওয়া হলো, আর মামলাটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সঁপে দেওয়া হলো। এটি কোনো নাটকীয় সাজা ছিল না, কিন্তু এটি ছিল সেই ব্যবস্থার পতনের আনুষ্ঠানিক ঘোষণা যা বছরের পর বছর ধরে নিজেকে বাঁচিয়ে আসছিল। অনন্যা চুপচাপ বসে রইলেন। না জয়ের উল্লাস, না স্বস্তির প্রদর্শন। তিনি জানতেন এই রায় কারোর জীবন ফিরিয়ে আনবে না, না হারিয়ে যাওয়া বছরগুলো ফিরিয়ে দেবে। কিন্তু এটি সেই ভয়কে ভেঙে দিতে পারে যা এতদিন মানুষকে চুপ থাকতে বাধ্য করেছিল। বাইরে বেরোনোর সময় মিডিয়া প্রশ্ন করল, কিন্তু অনন্যা শুধু বললেন যে এটি কোনো একজন ব্যক্তির জয় নয়, এটি সেই আদর্শের জয় যে প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ হতে হবে। কয়েক সপ্তাহ পরেই কোম্পানিতে বড় পরিবর্তন শুরু হলো। নতুন মানুষ আসলো, নতুন নীতি তৈরি হলো, আর সবথেকে গুরুত্বপূর্ণ হল পুরনো ভুলগুলোকে খোলাখুলি স্বীকার করা হলো। সেই ইঞ্জিনিয়ারের নাম যাকে একসময় দোষী সাব্যস্ত করা হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হলো। তার ফাইল থেকে অভিযোগ সরানো হলো আর তার পরিবারের কাছে ক্ষমা চাওয়া হলো। অনন্যা সেই ছোট্ট অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন যেখানে কোনো জাঁকজমক ছিল না, শুধু কিছু ভেজা চোখ আর এক ভারী প্রশান্তি ছিল। ওখানেই দাঁড়িয়ে থাকা বিক্রম প্রথমবার মন খুলে নিঃশ্বাস নিল। তার বাবার নাম এখন আর বোঝা নয়, সম্মান হয়ে গিয়েছিল। অনন্যা আবার সিইওর চেয়ার সামলালেন, কিন্তু এইবার সেই চেয়ারের সাথে তার সম্পর্ক ছিল আলাদা। আগে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি এর যোগ্য, এখন তিনি শুধু চেয়েছিলেন যে আর কেউ যেন এই চেয়ারের নিচে পিষ্ট না হয়। বিক্রম কোম্পানিতে কোনো পদ নিলেন না, সে বাইরে থেকে নজরদারি আর স্বাধীন উপদেশের পথ বেছে নিল। দুজনেই জানত সিস্টেম বদলায়, কিন্তু তার উপর নজর রাখার মতো মানুষও প্রয়োজন হয়। এক সন্ধ্যায় ওরা সেই ইমারতের ছাদে দাঁড়িয়েছিল যেখানে একসময় একটি লিফট আটকে গিয়েছিল আর জীবনের মোড় বদলে গিয়েছিল। শহর নিচে ছড়িয়েছিল আলোয় ভরা, যেন কিছুই হয়নি। অনন্যা ধীর স্বরে বললেন যে কখনো কখনো মনে হয় এই সব কিছু অনেক বড় দাম দিয়ে পাওয়া গিয়েছে। বিক্রম মাথা নাড়ল আর বলল যে হ্যাঁ, কিন্তু যদি কোনো একজন মানুষও এখন থেকে চুপ না থাকে তবে এই দাম বৃথা যাবে না। জীবন পুরোপুরি আদর্শ হয়ে যায়নি, ভুল আবার হবে, ক্ষমতা আবার ভুল হাতে যাবে, কিন্তু সেই দিনের পর একটি কথা পরিষ্কার হয়ে গিয়েছিল। সত্যি হোক না কেন দেরিতে আসা বা ক্লান্ত হয়ে আসা, কিন্তু যদি কেউ তার সাথে দাঁড়িয়ে থাকার সাহস রাখে তবে তার সবথেকে উঁচু দেওয়ালকেও কাঁপিয়ে দিতে পারে। আর হয়তো এটাই গল্পের আসল শেষ নয়, বরং শুরু ছিল সেই সব মানুষের জন্য যারা এখন এটা জানত যে নীরবতা সবসময় নিরাপদ হয় না। অনন্যা মেহরা ছিলেন এক ক্ষমতাশালী এবং সফল সিইও, যিনি মনে করতেন ক্ষমতা ও পদই জীবনের সবকিছু। কিন্তু এক বৃষ্টির রাতে লিফটে আটকে গিয়ে তার দেখা হয় বিক্রমের সাথে, যার জীবন ১২ বছর আগে এই কোম্পানিরই এক নোংরা চক্রান্তে ধ্বংস হয়ে গিয়েছিল। অনন্যা বুঝতে পারেন যে তার চারপাশের বিশ্বাসযোগ্য মানুষরাই, যেমন রাজীব মালহোত্রা, তাকে বলির পাঠা বানিয়ে দুর্নীতির জাল বুনছে। নিজের ক্যারিয়ার এবং নিরাপত্তা বাজি রেখে অনন্যা ও বিক্রম এক রিটায়ার্ড অ্যাকাউন্ট্যান্টের সহায়তায় দীর্ঘ লড়াই শুরু করেন। জেল জুলুম, বদনাম আর সামাজিক ভয়ের সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আদালতের রায়ে সত্যের জয় হয়। দুর্নীতিবাজদের পতন ঘটে এবং অনন্যা মেহরা এক ন্যায়নিষ্ঠ নেতৃত্বের প্রতীক হিসাবে ফিরে আসেন। মূল শিক্ষা:
ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু সত্যের সাথে লড়াই করার সাহস থাকলে সবথেকে শক্তিশালী অন্যায়ের দেওয়ালকেও ভেঙে ফেলা সম্ভব।